মায়েরে আমি ঢাকায় 3 বার পাইছি। আসসালামু আলাইকুম। তুমি আমাকে চিনতে পারছো না? আমি কে? ও যা ভুল করছে ওর আমি বিচার চাই না স্যার। কেন? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্বাবস্থায় আমাদের সবার মঙ্গল করুন। সবসময়ের মতো সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার আরও একটা আপডেট ভিডিও। এবং শুরুতেই একটু আপনাদেরকে বলতে চাই যে আসলে কার আপডেটটা করছি এবং সে ব্যাপারে বিস্তারিত। তার আগে বলে নিই, আমাকে কিছুটা এক্সস্টেড মনে হতে পারে, কারণ আজকে আসলে যার আপডেটটা করছি আমি তার আসার কথা ছিল আজ থেকে আরও এখন থেকে আরও 4 ঘন্টা কিংবা 5 ঘন্টা আগে। দুঃখের বিষয় হচ্ছে সে অত্যন্ত লেট করেছে, তাদের গাড়ির সমস্যা ছিল, সেগুলো আমরা বিস্তারিত ভিডিওতে কথা বলবো। তবে তার আগে একটু বলতে চাই, যার আপডেট করছি উনি হচ্ছেন আনোয়ারা বেগম, পর্ব নাম্বার 753, প্রচার হয়েছিল 25/5/2025-এ 25/5/2025-এ, এবং আজকে সম্ভাব্য সফলতার সংখ্যা হচ্ছে 438। উনি বাবার নাম বলতে পারেননি, মায়ের নাম বলতে পেরেছিলেন সবিরন বেগম, ভাই বোনের নাম এবং সংখ্যা বলেছেন ডলি, আজিজুল, আঙ্গুর, আলেয়া এবং পলি। ঠিকানা বলেছিলেন যে 12 ঘড়িয়া হতে পারে। আচ্ছা, তানভীর ভাই আমাদেরকে ডিটেল তথ্য পাঠিয়েছেন, আমি তানভীর ভাইয়ের ভিডিওটা আপনাদেরকে দেখাই। তার আগে বলতে চাই, অতিথির বর্তমান ঠিকানা পেয়েছি ঝাগলগড় চর পরীক্ষামারি 2 নম্বর ওয়ার্ড দিকপাড়া, শেরপুর সদর শেরপুর। দাবি করা পরিবারের ঠিকানা পেয়েছি 12 ঘড়িয়া কাজীপাড়া 4 নম্বর ওয়ার্ড, 12 ঘড়িয়া চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ। আচ্ছা, এবার একটু আমরা আপনাদেরকে ভিডিওটা দেখাই যে কিভাবে তানভীর ভাই আমাদেরকে বিস্তারিত তথ্য সংগ্রহ করে দিলেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম আশা রাহমাতুল্লাহ। করছি ভালো আছেন। আজকে কথা বলছি ভাইয়া 753 পর্ব আনোয়ারার ভিডিও নিয়ে। আনোয়ারা তার ভিডিওতে তার বাড়ির নাম উল্লেখ করেছিলেন 12 ঘড়িয়া এবং তার ভাই ও বোনের নাম উল্লেখ করেছিলেন, কিন্তু কোনো জেলা বা থানা উল্লেখ করতে পারেন নাই। তো ভাইয়া 12 ঘড়িয়া শোনার পরে 12 ঘড়িয়াটা সার্চ করি এবং বাংলাদেশের বিভিন্ন জায়গাতে 12 ঘড়িয়া পাচ্ছিলাম। তো কনফিউজ ছিলাম যে কোন 12 ঘড়িয়া হতে পারে, কিন্তু এর ভিতরে পুরো ভিডিওটা শোনার পরে ভাই আর একটা গুরুত্বপূর্ণ তথ্য পাই যে আনোয়ারা যে 12 ঘড়িয়াটা বলছেন হতে পারে তার গ্রাম, তো তার নানার বাড়ি ছিল শিবগঞ্জ, এবং শিবগঞ্জ যাইতে 5 টাকা কি 10 টাকা ভাড়া লাগতো। তো ধারণা করলাম যে শিবগঞ্জ যেহেতু 5 টাকা কি 10 টাকা ওই সময়টাতে ভাড়া লাগতো, দূরত্ব হয়তো 10-15 কিলোর বেশি হবে না। তো সেই সূত্র ধরে আমি 12 ঘড়িয়া এবং শিবগঞ্জ দুটোই খোঁজার চেষ্টা করি। পরবর্তীতেও চাঁপাইনবাবগঞ্জ জেলায় শিবগঞ্জ উপজেলা এবং 12 ঘড়িয়া পাশাপাশি মিলে যায়, 15 কি 18 কিলো দূরত্ব ছিল। তো ওই সময়টাতে 5 টাকা কি 10 টাকা ভাড়া, এটা ঠিক ছিল। আইডিয়া করলাম যে ভাই এটা এই 12 ঘড়িয়াই হবে। এরপরে আমি 12 ঘড়িয়াতে ফোন করা শুরু করি। পরবর্তীতে মেম্বার এবং চেয়ারম্যানদেরকে না পাওয়ার পরে আমি 12 ঘড়িয়া বাজারটা লোকেট করার পরে একটা দোকানের নাম্বার খোঁজ করি, আইয়ান স্টোর, এবং ওই দোকানদার প্রোপাইটার ইসমাইল ভাইকে ফোন দিই। তো ইসমাইল ভাই বয়স্ক মানুষ ছিলেন, উনি কিছু বুঝতে না পারার কারণে উনি ফোনটা জাব্বার ভাইকে নামে এক ব্যক্তিকে ধরা দেন। তা আমি জাব্বার ভাইকে সমস্ত বিস্তারিত বলার পরে তিনি বলেন যে আজিজুল নামে একজনকে চিনি, আমি ওই বাড়িতে গিয়ে আপনাকে জানাচ্ছি। পরবর্তীতে ওই বাড়িতে যাওয়ার পরে আমরা জানতে পারি যে না, ওনার কোনো বোন হারায়নি, নাম ঠিকানা কোনো কিছু মিল নেই। কিন্তু কাকতালীয় ব্যাপার হচ্ছে ভাইয়া, ওই আজিজুল হকের বাড়িতে যাওয়ার পরেই আসল আজিজুল হকের বাড়িটা আমরা পাই। আমাকে জাব্বার ভাই জানান যে ওই পরিবারের লোকজন বলছে যে আজিজুল হকের একটা মেয়ে বোন হারিয়েছে এবং মায়ের নাম বোনদের নামও ঠিক আছে, সবকিছুই তথ্য ঠিক আছে। তো তখন রাত অনেক ছিল, জাব্বার ভাই আমাকে বলেন যে এত রাত্রে আর ওখানে যাওয়া সম্ভব না, আমি আপনাকে আগামীকাল সকালে পরিবারের নাম্বার দিব। তো আমি যেহেতু পরিবারটা কনফার্ম হয়ে যাই, ওরা ওই ফ্যামিলি আমাকে কনফার্ম করে যে এটা সব নামটা ঠিকানা ঠিক আছে। তো তখন আমি আরিফ ভাইকে জানাই যে ভাই আগামীকাল সকালে আমি পরিবারের সকল নাম্বার দিব এবং সোর্সের নাম্বারটা পাঠিয়ে দিই। তো পরের দিন সকালবেলা আমি পরিবারের নাম্বার আমার কাছে আসে, আমি ভিডিও পাঠাই তাদেরকে, তারা দেখার পরে মা এবং বোন আমাকে কনফার্ম করে যে এটা তাদের বোন, এবং ভাই আজিজুলকে পাঠানো হয়, তিনিও কনফার্ম করেন যে হ্যাঁ এটা তাদের হারিয়ে যাওয়া আনোয়ারা। তো ভাইয়া পরিবারটা আমি এভাবেই লোকেট করেছিলাম। তো আর একটা কথা ভাইয়া, গত ভিডিওতে আপনি ফেক আইডিগুলোর কথা বলেছিলেন, আমরা টিম মেম্বার যারা আছি ফেক আইডি নিয়ে আমরা যথেষ্ট সচেতন আছি এবং আমরা রিপোর্ট করি এবং আমরা কমেন্টসও করি তাদেরকে। তো আমি বিভিন্ন কমেন্টস পাই যে আসলে কোনটা ফেক কোনটা আসল আইডি, অনেকেই কমেন্টস করেন। তো আমি আপনাদের একটা বিষয় উল্লেখ করি, আর জি কিবরিয়া পেজে অলমোস্ট এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ 9 মিলিয়ন ফলোয়ার্স আছে, এবং আপন ঠিকানা যে আসল চ্যানেলটা কিবরিয়া ভাইয়ের ইউটিউব চ্যানেল, সেখানে অলরেডি 5,98,000 সাবস্ক্রাইবার আছে। তো আপনারা এই আইডিতে এবং আইডি এবং চ্যানেল দুটাতেই সাবস্ক্রাইবার এবং ফলোয়ার্স দেখবেন, এবং আসল আইডি এবং আসল চ্যানেলের ভিডিওগুলো শেয়ার করবেন, কমেন্টস করবেন। আর ফেক আইডি যারা তৈরি করেন
তারা আসলে আল্লাহ তাআলা মেধা সকলকেই দিয়েছে। আপনি আজকে চুরি করছেন, কালকে চুরি করছেন, পরশুদিন ধরা খেয়ে যাবেন। আপনার নিজের মেধা দিয়ে আপনি নতুন ভাবে নিজের মতো করে কন্টেন্ট তৈরি করেন, কিবরিয়া ভাইকে আদর্শ রাখেন, কিবরিয়া ভাইয়ের অনুপ্রেরণা রাখেন, দেখবেন আপনি নিজেও সফল হবেন। কিন্তু আপনি যে চুরি করতেছেন, আজকের পরে আপনি 2 দিন পর ধরা খেয়ে যাবেন, তখন নিজেও কিছু করার ক্ষমতা রাখবেন না, এমন অবস্থা আপনার তৈরি হয়ে যাবে। তো আপনাদেরকে সতর্ক করছি ভাইয়ের মাধ্যমে, পেজের মাধ্যমে, আমাদের মাধ্যমে, যে আপনারা এগুলো বন্ধ করুন, না হলে আপনারা অবশ্যই এর প্রতিদান পাবেন। তো সকলে ভালো থাকবেন। ভাইয়ের কাছে আমি দোয়া চাই, আমার পরিবারের জন্য, আমার জন্য, সকল দেশবাসীর কাছে, আমাদের সকল টিম মেম্বারের জন্য দোয়া চাই। আমরা ইনশাল্লাহ এইভাবে কাজ করে যাব, চালিয়ে যাব। আশা করছি আস্তে আস্তে আরো অনেক ভিডিও সফল হবে। সকলে আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তানভীর ভাই, অনেক দোয়া আপনার জন্য, খুব দুর্দান্ত কিছু কথা বলেছেন। আমি একটু আপনার প্রসঙ্গ ধরে একটু শেষের দিকে বেশ কয়েকটা কথা একটু বলি, আপনাদের সবার জন্য খুব গুরুত্বপূর্ণ। বিশেষ করে যারা এই কন্টেন্টগুলো চুরি করেন তারা তো নিঃসন্দেহে আমার মানে গতি, প্রকৃতি, চাল চলন, আমার ব্যক্তিগত আইডি থেকে শুরু করে সব কিছু তারা ফলো করেন। তারা দিন রাত ব্যয় করেন হচ্ছে আমার কন্টেন্টের পেছনে। ইউটিউবে কিছু চ্যানেল হয়েছে, কিছু বলবো না আমি, সংখ্যায় অনেক, প্রায় 30 থেকে 40-এর কাছাকাছি। এরা 2 ধরনের কন্টেন্ট চুরি করে। প্রথম কন্টেন্ট যেটা চুরি করে সেটা হচ্ছে সরাসরি আমার স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টসের কন্টেন্ট চুরি করে, আপন ঠিকানার কন্টেন্ট চুরি করে, এবং একই সাথে চুরি করে হচ্ছে আমার এই বিভিন্ন যেগুলো বেশি বেশি ভিউজ হয় সেগুলো ডিরেক্টলি চুরি করে নিজের চ্যানেলে আপলোড দেয়। একটু চেঞ্জ করে, কি করে, পিছনের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে, টাইটেলটা চেঞ্জ করে আপলোড দেয়। এবং ইউটিউব সাধারণত এই ভিডিওগুলোকে একটু চেঞ্জ করলে সাধারণত আইডেন্টিফাই করে আমাদেরকে বলে না, অটো আইডেন্টিফাই যেটাকে বলে সেটা বলে না, যে কারণে আমরা যদি নিজে থেকে কপিরাইট না দিই এই চ্যানেলগুলো চলতে থাকে। আর আমরা সাধারণত কপিরাইটের কিছু দিন ফিক্স করি, ধরেন মাসে 1 দিন বা 2 দিন, এবং ওই 1-2 দিনেই আমরা মোটামুটি চ্যানেলগুলো ফিক্স করে আমরা কপিরাইট দিয়ে দিই এবং সঙ্গে সঙ্গে চ্যানেলগুলো শেষ হয়ে যায়। আরেকটা চুরি করে, সেই চুরিটা খুব ডেঞ্জারাস চুরি। এরা করে কি, আমার রেডিওর কিছু প্রোগ্রাম, যেগুলো অনেকটা রেডিওর প্রোগ্রাম, আবার অনেক প্রোগ্রাম যেগুলো আমার না, সেগুলো আমার নামে চালিয়ে দেয়। এই রেডিওর প্রোগ্রামগুলো, বিভিন্ন প্রোগ্রাম, যেমন বেশিরভাগ প্রোগ্রামগুলো হচ্ছে এবিসি রেডিও তো এখন এক্সিস্টই করে না আমি যতদূর জানি, সেই পুরোনো প্রোগ্রাম যেগুলো তারা রেকর্ড করে রেখেছিল বিভিন্ন ওয়েবসাইট থেকে, বিভিন্ন জায়গা থেকে তারা কপি করে এবং কাটপিস, দেখা গেল 1 ঘন্টার একটা প্রোগ্রাম, সেগুলোকে কেটে কুটে মানে এমনভাবে প্রেজেন্ট করে যেটা যথেষ্ট অশ্লীল। থাম্বনাইল যেগুলো দেয় সেগুলো রীতিমতো পড়া যায় না, এবং আমার যে রিসেন্ট যে ছবিগুলো আছে সেই ছবিগুলো তারা বিভিন্ন ফেসবুক পেজ থেকে, আইডি থেকে কেটে কুটে নিয়ে বসায়, যেগুলো আমার ফ্রেন্ড সার্কেল থেকে শুরু করে আমার সার্কেলের অনেকেই আমাকে কপি লিঙ্কগুলো পাঠিয়ে দেয়, বলে যে তুমি ডিফেমেশনের কোনো অ্যাপ্লাই করছো না কেন ইউটিউবে। তো ইউটিউবের একটা বড় সমস্যা হচ্ছে ডিফেমেশন বা ডিফামেশন যেটাই বলি না কেন, এটার অ্যাপ্লাই করলে শেষ পর্যন্ত এটার ভালো রেজাল্ট পাওয়া যায় না। ওরা আমাদেরকে বলে যে ফাইনালি তুমি একটা কোর্টে মামলা করো। এটা আমাদেরকে সবসময় ইন্সপায়ার করে যে যাও কোর্টে গিয়ে অ্যাকশন নাও। তো ডেফিনেটলি আমরা অলরেডি কিছু স্টেপ নিয়েছি, হয়তো আপনারা খুব শীঘ্রই দেখতে পাবেন সেগুলা। আর আরেকটা যেটা হয়েছে যে এই যে চুরি করে, বিশেষ করে ঢাকা এফএমের কিছু কন্টেন্ট, আপনারা নিশ্চয়ই হয়তো বা জানেন যে ঢাকা এফএমের জীবন গল্প বা রেডিওর এন্ডে আমি এখন আর নাই, আমি আসলে সময় দিতে পারি না, সেই জন্য রেডিওর কাজ আমি কমিয়ে দিয়েছি নাই আমি রেডিওতে এখন। টেলিভিশনও আমি খুব কম কাজ করছি, নেক্সাসে 4টা শো আমি 2 দিন করি, আর আমি মাছরাঙা টেলিভিশনের শোটা আমি সপ্তাহে 1 দিন যাই, কোনো মাসে দেখা গেল 2 দিন যাই, খুবই কম বলতে গেলে, কারণ আমি নিজের প্রতিষ্ঠান করতে গিয়ে আসলে এখন এদিকেই বেশি সময় দিচ্ছি। তো আমি কথাগুলো এই কারণে বলছি, আমার কাছে সবচেয়ে ভয়ানক ক্ষতিকর হচ্ছে যারা চুরি করে এই কন্টেন্টগুলোর পুরো জিনিসটাকে চেঞ্জ করে দেন, কেটে কুটে। একটা জিনিস কিন্তু আগা মাথায় অনেক কিছু কাটলে কিন্তু অনেক, যেটা আমি ধরেন অনেক সেন্সিটিভ একটা টপিক, আমি অনেক লম্বা সময় ধরে অনেক কথা বলে গুছিয়ে নিয়ে এসে অনেক সেন্সিটিভ একটা টপিক আমি উপস্থাপন করেছি হয়তো বা 20 থেকে 25 মিনিটে, যেটা শুনতে হয়তো অতটা রকরকা মনে হচ্ছে না, কিন্তু ওরা যেটা করে, ওরা কেটে কুটে ভয়েসটা ইম্প্রোভাইজ করে, রিসেন্টলি কিছু এআই ভয়েস দিয়ে এগুলো আপলোড করে এবং প্রচুর বাজে বাজে থাম্বনেইল দেয়। তো এদেরকে আমি বলবো যে এই যে এত পরিশ্রম করে মেধা ব্যয় করে এই কাজগুলো করছেন, আপনারা যদি দেখতে পারতেন যে 2 দিন 3 দিন 5 দিন ধরে আপনি গ্রো করছেন, বা 2-3 মাস বা 1 বছর ধরে গ্রো করছেন, কপিরাইট দেওয়ার পরে চ্যানেলটা যখন হারায়, 1 নিমিষেই যখন আপনার চ্যানেলটা শেষ হয়ে যায়, ওই সময়ের যে কষ্টটা যারা এখন পর্যন্ত পান নাই, তারা যদি দেখতে পেতেন তাহলে তারা জীবনেও এই পণ্ডশ্রমটা করতেন না। কারণ এই জিনিসটা আমি জানি, অনেকে আছে কানে ধরে উঠবস করে ভিডিও পাঠায় আমাকে, যে ভাই যে কানে ধরে উঠবস করলাম, এই ভিডিও পাঠালাম, আপনি প্লিজ আমাকে কপিরাইট ফ্রি করে দেন, আমি কোনোদিন আর এটা করব না। অনেকে
এমনও করে মার সাথে ভিডিও পাঠিয়ে দেয় আমাকে যে দেখেন আমার মায়ের ট্রিটমেন্ট করার জন্য আমি চ্যানেল খুলছি। মানে বিষয়টা এরকম হয়ে গেছে যে মায়ের ট্রিটমেন্ট করার জন্য সে চুরি করতেছে, মায়ের দোহাই দিয়ে আপনি আমাকে চ্যানেলটা ফিরিয়ে দেন। সো আমি আপনাদেরকে বারবার সতর্ক করতেছি একটাই কারণে যে ভাই এগুলা করেন না, আপনার সময় নষ্ট হচ্ছে, আমার মান সম্মান নষ্ট হচ্ছে, অনেকেই বোঝে না বিষয়গুলো এবং এগুলো করে আপনারা আমার ক্ষতি করতেছেন। আমি আপনাদেরকে বিনীত অনুরোধ করতে চাই আপনার নিজের ভালোর জন্যে আপনি এগুলো থেকে বন্ধ হন। আর এগুলো আসলে খুব সুন্দর করে বলা, এর পরের বলাটা খুব ভয়ানক বলা। সেটা হচ্ছে এতবার বলার পরেও যদি না থামেন আইনানুগভাবে আমরা ব্যবস্থা নিব এবং সেটা কিন্তু আপনার জন্য খুবই দুঃখজনক হবে, খুবই ভয়ানক হবে। মাঝখানের একটা কেস আমি আপনাকে বলতে পারি, এরকম পেয়েছিলাম একটা এনএসইউতে পড়ে একটা ছেলে, এই চ্যানেলটা বিক্রি করে দিয়েছে সে একজনের কাছে এবং সে যে ছেলে এই কাজগুলো করে সে বগুড়া থেকে। তো আমি কপিরাইট দেওয়ার পরে সে আমাকে কাউন্টার কপিরাইট দিয়েছে। কাউন্টার কপিরাইট দিলে ইউটিউব সমস্ত ডিটেল পাঠিয়ে দেয় যে আমাকে কাউন্টার কপিরাইট দিয়েছে। এগুলো যারা কন্টেন্ট করেন তারা হয়তো বুঝতে পারবেন। এই ভিডিওগুলো আপনি আজকে আমি একটু বড়ই করছি, সবার জন্য বলছি, আমার দর্শক যারা আছেন তারাও একটু সচেতন হয়ে যান যে এই কন্টেন্টগুলো আমাদের না, আমাদের প্রত্যেকটা চ্যানেল ভেরিফাইড। এই কাউন্টার কপিরাইট দেওয়ার পরে ডিটেল চলে আসছে আমার কাছে, আমি তাকে ফোন দিলাম, তার ছেলের বাড়ি বগুড়াতে, তো বগুড়াতে আমার এলাকায় পারে, এবং সে নতুন চ্যানেল খুলেছে, আরেকজনের কাছ থেকে চ্যানেল কিনেছে এবং সে আমাকে বলে ভাইয়া আপনি কেন আমাকে ধরতেছেন, আরও তো অনেকেই করে। তো এরকমভাবে অনেক সবাইকে ধরা হচ্ছে। এগুলো দেখেন ফোন নাম্বার কিন্তু ইউটিউব দিয়ে দেয়, আর ফোন নাম্বার পেলে আপনাকে ট্র্যাক করে বের করাটা খুব মুশকিল কোনো কিছু না। সো আমি বারবার সতর্ক করছি, একদিন করছি, দুদিন করছি, এক পর্যায়ে আমি বাধ্য হব আপনাকে আইনের হাতে সোপর্দ করার জন্য। তারপরে যখন আপনাকে ধরে নিয়ে আসবে, আপনার পুরো পরিবার যখন বিপদে পড়বে, আপনি বিপদে পড়বেন, আমার কিন্তু মোটেও খারাপ লাগবে না, কারণ আমি বহুবার সতর্ক করেছি। সো প্লিজ স্টপ ইয়োর সেলফ, মাই হাম্বল রিকোয়েস্ট, অ্যান্ড দিস ইজ ফাইনাল রিকোয়েস্ট। আমি আর কথা বাড়াচ্ছি না, এই পর্যায়ে আমি চলে যেতে চাই দ্বিতীয় ধাপে। তো লাইটটা অন করা হয়নি এখনও, আসলে এখন অফিস ছুটি হওয়ার সময়, আমরা যখন রেকর্ড করছি তখন রাত 10টা পার হয়ে যাচ্ছে। সো আমাদের গেস্টরা যেহেতু এখনই চলে আসছেন, আমরা এখনই ওয়েটারকে আসসালামু আলাইকুম। ও সবাইকে এখানে বসে? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? বসুন বসুন, আমি এখানে কথা বলি, একটু একটু পরিচিত হই সবার সঙ্গে। আপনার নাম? আনোয়ারা। আনোয়ারা। তো আনোয়ারা, আপনি আপনার সঙ্গে কারা কারা আসছে একটু কথা বলি। এটা কি হয়? এটা আমার ছেলে। কি নাম বাবা? শাওমেরি। শাওন? শাওমেরি। শাওমেরি? কি ধরনের নাম এটা? কে রাখছে নাম? পুরো চাইনিজ নাম? আচ্ছা, তোমার নাম? মুসান্না। কি নাম? মুসান্না। মুসাল্লা। মুসাল্লা। এই নামগুলো কারা রাখছে? বাচ্চার বাবা। আপনি? না 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 না, আমার এটা আমার চাচাতো ভাই। বাচ্চার বাবাকে আপনি? জি। কি নাম? আপনার নাম কি? আমার নাম খন্দকার মোহাম্মদ খলিলুর রহমান। তো এই দুজনের নামের অর্থ কি জেনে রাখছেন? রাখছি, তো বুঝি না। শাওমেরি তো হজরত বড় পীর আব্দুল কাদের জেলা রহমতুল্লাহ নানার নাম। আচ্ছা, আর এটা? এটা একজন একটা বলি আল্লাহর নামের সঙ্গে। আপনি কি কোনো পীরের ভক্ত? জি। কোন পীর? নাম কি? বড় পীর আব্দুল কাদের জেলানির ভক্ত আমি। আচ্ছা, কিন্তু বড় পীর আব্দুল কাদের তো বেঁচে নাই, বাংলাদেশে কোনো পীরের ভক্ত? বলি আল্লাহদের মৃত্যু নাই। সেটা অন্য প্রসঙ্গ, যাই হোক, ওই প্রসঙ্গে নাই বা গেলাম। বাংলাদেশে কার ভক্ত আপনি? বাংলাদেশের খন্দকার আব্দুল গফুর রহমতুল্লাহ। উনি বোধহয় নাম দিয়েছে না বাচ্চার? আচ্ছা, আমি বুঝতে পারছি এবার কেস। যাই হোক, সমস্যা নাই, নাম আপনি দিয়েছেন, এটা আপনার বিষয়। 2 ছেলে আপনার? জি। আচ্ছা, আপনি তো জানতেন ওনার ব্যাপারে, আনোয়ারের ব্যাপারে, বিয়ে শাদীর আগে যে পরিবার হারায় গেছে, জানতেন না? যাই না শুনেই আমি তাদের আশ্রয় দিছি। আশ্রয় দিয়েছেন? জি। না, খুব ভালো কাজ করছেন। চেষ্টা করছেন কখনো পরিবার খোঁজার জন্য? হ্যাঁ, বহুদিন ধরে চেষ্টা করতেছি। আমার ভাইস্তে আব্বাস আলী খন্দকার। আব্বাস আলীরে ধরছেন? চেষ্টা করছি। আব্বাস আলী ভাই, একটু বলেন আমাদেরকে কি ঘটনা কি? এই তুমি বসো। হ্যাঁ। আমি আসলে আমরা শহরে থাকি, গ্রাম, আমার বাবা মারা যাওয়ার পর আমি গ্রামে আসি। আচ্ছা, সম্পর্কে কি হয় উনি? আমার খলিলুর রহমান হলো আমার কাকা। কাকা? এটা কি সম্পর্কের কাকা নাকি আপন কাকা? আমার গোষ্ঠী বংশগত। বংশগত, ওকে, জি। আমার আব্বার চাচাতো ভাই। আচ্ছা, বলেন কি হয়েছে? আসার পরে শুনি যে, আমি জিজ্ঞেস করি যে আপনারা বাড়িতে যান না ঈদের মধ্যে অনুষ্ঠানে, কত কিছু কত হয়। তখন আমার মাঝে মধ্যে কি করতো যে তোমার আমি বাবা বানাম, আমি করতাম না। হঠাৎ করে একদিন শুনি, আমি যখন আবার জিজ্ঞেস করি যে আপনি বাড়িতে যান না, তখন বললে বাবা তো আমার আসলে কেউ নাই, এই কথা বললে সে কান্দে ফেলা। এই যে আমাদের আনোয়ারা? জি জি জি, আমার কাকি। আমার তখন অতিরিক্ত খারাপ লাগে। তো
তো তখন আমি চেষ্টা করি আর কি। আচ্ছা তখন আপনাদের অনুষ্ঠান দেখি, অনেকদিন থেকেই দেখি, আচ্ছা। তারপরে আপনাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করি। হঠাৎ করে একদিন যোগাযোগ হয়, আচ্ছা নাম্বার পাই, নাম্বার পাওয়ার পরে আমি আপনার মোবাইল ধরে আমি রাত্রের 1:35 সম্ভবত আপনার কল দেই। পরে সেদিন আর করে না, পরের দিন আমার ব্যাক করে, ব্যাক করার পরে আরিফ ভাই সম্ভবত উনি আমার ব্যাক করে কথা বলে যে আপনি কি কল দিছিলেন? আমি বললাম যে হ্যাঁ, এই ঘটনা আমি আর যে কি প্রিয়া ভাই ওনার সঙ্গে আমি কথা বলার জন্য একটু চেষ্টা করব, চেষ্টা করার জন্য আমি করি। পরে ওনার সঙ্গে বলে যে না, ঠিক জায়গাতে আপনি কল দিছেন, তখন আমি কথাবার্তা হয় আর কি, এবং বিস্তারিত বলেন। তারপরে তো আমরা ওদের কাছে আমি যে খুব উৎসাহ নিয়ে যাই, আমি যে আল্লাহর রহমতে কিছু একটা আশা করা যাচ্ছে। আজকে আসতে আপনারা কি কোথা থেকে আসছেন? আজকে শেরপুর থেকে। শেরপুর থেকে। সেই সকালে রওনা দিয়েছেন, 2বার বাস নষ্ট হয়ে গেছে, হ্যাঁ অনেকক্ষণ লাগছে আপনাদের জন্য। তো যারা আপনাদের পরিবার দাবি করছে এরা নাকি ঢাকা শহরে আগেই চলে আসছে, আইসা অপেক্ষা করতেছে। ঠিক আছে, তো আল্লাহ ভরসা, দেখা যাক। আপনার আজকে কি আসছে, আমার বেশি বড় করবো না, আমি একটু পরেই আপনাকে আপনার পরিবারকে নিয়ে আসবো। তো আপনাকে নিবো উপরে, চলেন, আর ওনারা নিচে বসবে, আসেন আসেন, চলেন। ওনাদেরকে এই পাশে বসায় দাও, আরাম করে বসুক আর কি। হ্যাঁ, এখানে কিন্তু 10-15 মিনিট বসতে হবে, একা একাও বসতে হতে পারে। হ্যাঁ, যারা আসছে ওদের সাথে আমি বাইরে বিস্তারিত কথাবার্তা বলবো, বলে তারপর আমি ভিতরে নিয়ে আসবো। ঠিক আছে? আচ্ছা, আসেন। আসসালামু আলাইকুম। ক্যামেরা চলছে, কোনো সমস্যা নেই, বসুন। ওকে, তাহলে থাকেন। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? বসেন, ওই যে ওখানে বসেন, পাশে বসেন। আমি একটু পরিচিত হই সবার সঙ্গে, ফোনটা বন্ধ করে দিতে হবে। মাশাআল্লাহ, খুব সুন্দর সাজুগুজু করে আসছে। তোমার কি হয়? আন্টি আন্টি? আনোয়ারা তোমার আন্টি হয় যে হারাই গেছে? আচ্ছা ঠিক আছে, তোমার কাছে আসতেছি। আপনার নাম? আমার নাম জি নাজমা। নাজমা। আনোয়ারা কি হয় আপনার? মেয়ে। মেয়ে? জি। মেয়ে বলতে? আপন মেয়ে। কিন্তু বলছেন মায়ের নাম সবিরন বেগম। হ্যাঁ, সবিরন ডাক নাম। ও, ডাক নাম হচ্ছে নাজমা। সবিরন। না, হ্যাঁ, ডাক নাম সবিরন। সাবির রহমান। ওকে ফাইন, তাহলে সবিরন। ঠিক আছে ভাই, আপনার পরিচয়টা একটু বলেন। নাম? আমি ওনার বড় বোনের ছেলে শাকিল আহমেদ। বড় বোনের ছেলে শাকিল আহমেদ। ওকে, আপনার নাম? আমার নাম আজিজুল। আজিজুল। আপনি কি হন? আমি ভাই। ভাই। আপনি সে আজিজুল ভাই না? জি জি। ডলিকে? উনি তো ওই যে মনির ছেলে এটা কি। ও, আপনি ডলির ছেলে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনার নাম? আমার নাম পলি বেগম। আপনি পলি। আপনার আরো 2 বোন আছে? আঙ্গুর আলেয়া নামে? আঙ্গুর আলেয়া মারা গেছে, আলেয়া মারা গেছে, যেটা ও মারা গেছে। আর তার বড় যেটা আঙ্গুরের, ওটা মনে করেন যে সৌদি আছে। কিন্তু আছে তো না? জি জি আছে। আর এটা আপনার ছেলে মেয়ে? এটা ওটা আমার নাতি আর কি। নাতি। কি নাম বাবা? ইবেন করেন জিয়াত মাশাআল্লাহ, খুব ভালো নাম। তোমার নাম বলো? আরিফা আরিফা। মাশাআল্লাহ, ঠিক আছে। এখন আমরা সবার সঙ্গে কথা বলবো। আপনাদের সঙ্গে যোগাযোগ হয়েছে কিভাবে একটু বলতে পারবেন? আপনি তো বলেন তো একটু, আপনাদেরকে কে খোঁজ দিল, কিভাবে খোঁজ দিল? আমি ওই আমার বসে বলেন। হ্যাঁ, আপনার মুখে একটু করে ফেলেন। হ্যাঁ, প্রথমে কে কি দিছে? আপনার ওই যে তানবীর ভাই আছে না, তানভীর ভাই। হ্যাঁ, ওই তানবীর ভাই মনে করেন যে আমাদের বাড়ির কাছে আরেক গ্রামের ওই জাব্বার নামের এক ছেলের কাছে ফোন দিছিল। আচ্ছা। যখন 12 ঘড়িয়ার কথা বলছে, তো ওই লোকেরও বাড়ি তো 12 ঘড়িয়ায়, তো ওর কাছে বলছিল যে তাহলে আপনাদের 12 ঘড়িয়ার মধ্যে দেখেন তো এরকম আনোয়ারা নামে একটা মেয়ে হারিয়ে গেছে, তো যদি ওর খোঁজটা পাওয়া যায়। 12 ঘড়িয়া যখন বলছে, তখন মনে করেন যে ও আবার এই জাব্বার ভাই আপনার ওই লক্ষ্মীপুর গ্রামে এক মেম্বারের কাছে ফোন দিচ্ছে, জিজ্ঞেস করছে, তো বলছে যে না, এদিকটা কোনো মেয়ে হারিয়ে যায় নাই, হয়তো বা এটা অন্য জায়গাতে দেখতে পারেন। তখন আমাদের মনে করেন যে বলছে যে কাজীপাড়ার মধ্যে, কাজীপাড়া হইলে তাহলে আপনি ওই মেম্বার আছে লুটু মেম্বার, ওর কাছে ফোন দেন। আচ্ছা। তখন ওই মেম্বারের কাছে ফোন দিচ্ছে। আচ্ছা। যখন ভাইয়ের কথা বলছে যে আজিজুল ইসলাম, মার নাম হচ্ছে সাবিরন, আঙ্গুরি, ডলি, পলি, তখন আমার বোনকেও চিনে আঙ্গুরি আপাকে, ওই মেম্বারে। ভাইকে চিনে, আম্মাকে চিনে, আমাকে বেশি একটা চিনে না। আচ্ছা। পরে মনে করেন যে ও ঠিকানা দিয়া দিল যে আপনি কালকে সকালবেলা তাহলে ওদের বাড়িতে দেখা করেন, বাগানের ভিতরে গেলে ওদের বাড়ি পাবেন। আচ্ছা। আঙ্গুরির কথা বললেই বলে দিব। তো সকাল 6:30টার দিক দিয়ে ওই জাব্বার ভাই আসছে বৃষ্টির মধ্যে ভিজে,
আসা পরে বললো যে আপনাদের নাকি একটা মেয়ে হারিয়ে গেছে, আনোয়ারার নাম। তা আমি আবার বললাম যে হ্যাঁ আমার ছোট বোন হারাইছে, তা আপনি বৃষ্টিতে ভিজতেছেন, ভিতরে আসেন। আবার আমার আম্মাকে ডাক দিলাম, ঘুমিয়েছিল, উঠলো, ওঠার পরে দিয়ে জিজ্ঞেস করলো যে তুমি কোন জায়গার বাবা? কইছে আমি এই রিফিউজি পাড়ার। তো ওর বাবার কথা জিজ্ঞেস করলো, পরে মা আবার বললো যে তাহলে বসো বাবা তুমি। পরে ও আবার ভিডিওটা দেখাইলো, আচ্ছা আপন ঠিকানার ভিডিওটা দেখাইলো যে দেখেন তো এই মেয়ে কি আপনাদের। ওর কাছ থেকে প্রথম দেখলাম, এরপরে মনে করেন যে ওই দিনই আবার 9টা 10টার দিক দিয়ে 10টার পরে দিয়ে দেখছি ইউটিউবে, আর তার আগে দিয়ে মনে করেন যে ওই আপন ঠিকানাতেই আমরা দেখলাম। দেখা পরে ওই যে আপনাদের সাথে আবার কথা বলে হলো আরিফ ভাইয়ের সাথে। আরিফ ভাই নাকি ফোন দিছিল মনে হয়, নাকি ফোন দিছিল, যাই হোক কথা বলছেন, কথা বলে এখন আপনারা ভিডিও দেখে নিশ্চিত হয়েছেন যেটাই আমরা আপনাদের ভিডিও দেখে নিশ্চিত হয়েছি। আলহামদুলিল্লাহ আমাদের মিলছে সবকিছু, এটা কোনো ভুল নাই। ভুল নাই, হ্যাঁ সবই তো মিলছে। এখন কথা হলো যে আপনার কি বড় হয় না ছোট হয়? আমার ছোট। আপনার ছোট? আমার ছোট। ছোটবেলার কোনো স্মৃতি আছে ওর সাথে, বলতে পারবেন ওকে? ও যে ভিতরে আছে না, ডাকবো, ওইরকম কোনো স্মৃতি মনে করেন আপনি না, আপনারা না ছোট তো ছিল না, ছোট তো আমরা ভাই বোন ছিলাম না, একটু ঝগড়াঝাটি করতাম এখানে আমার খামসা দিয়ে। আচ্ছা ঠিক আছে, ওগুলো থাকলেই হবে, ওগুলো থাকলে হবে। এই দুজনকে ভিতরে আরেকটা জিনিস আছে, আপনার মনে করেন যে এই যে চুল, যে ছোটবেলায় যখন চুল বাঁধা যেত তখন এই জায়গার চুলটা একটু পাক দেউ। আচ্ছা ঠিক আছে, ওটা হয়তো বড় হয়ে আপনাদের দুজনকে আমরা যে ভিতরে নিব স্টুডিওর ভিতরে, ওইখানে গিয়ে মন খুলে কথাবার্তা বললেন মেয়ের সাথে, ঠিক আছে? লজ্জা পাওয়ার কোনো দরকার নাই। কিছু শোনা গেছে ভিতর থেকে? কিছু শোনা যায় নাই, ঠিক আছে। কত বছর আগে হারাইছেন আনুমানিক? বলতে পারি না, হয়তো অনুমান 30 বছর হবে। 30 বছর। এখন যদি বাপ মা ভাই বোন সব পাওয়া যান কেমন লাগবে? ভালোই লাগবে, আশাই তো করিনি কোনোদিন আশাই করেনি। ধরেন কয়েক মিনিটের মধ্যে, যেটা 30 বছর ধরে অপেক্ষা করছেন, কয়েক মিনিটের মধ্যে আল্লাহ আপনার সব দুঃখ যেটা আপনি সারা জীবন কষ্ট করছেন সেটা মিটা দিতে পারে আল্লাহ চাইলে। যেহেতু এখনো সামনাসামনি আনি নাই, সুতরাং আল্লাহ চাইলে যে কোনো কিছু করতে পারে, রাইট? তো জাস্ট দেয়ালের ওই পাড়ার এই পার, ওই পারে বসে আছে, একটু পরেই ঢুকবে, দেখলে চিনবেন? হ্যাঁ, এখনো মনে সাহস করে পাচ্ছি না, একবার মনে করে চিনবো, একবার মনে করে চিনবো না, কারণ মায়েরে আমি ঢাকায় 3 বার স্বপ্নে পাইছি। স্বপ্নে দেখছেন? স্বপ্নে দেখছেন, সেটা যদি মিলে থাকে তো আলহামদুলিল্লাহ, কিন্তু স্বপ্নের সাথে নাও মিলতে পারে, স্বপ্ন আর বাস্তবতা অন্য জিনিস না। হ্যাঁ, এই কান্নাকাটি করতে করতে মানে সময় শেষ হয়ে গেছে, পরে মা কান্নাকাটি করে আমারে বাড়িতে নিয়ে যায়। আচ্ছা, মারে স্বপ্নে পায়ে কান্নাকাটি করছেন, এটা মনে আছে তাই তো? জি, ঢাকাতেই আমারে খুঁজতেছে। ঠিক আছে, এই যে দেখেন, সামনাসামনি দেখেন, আপনি যা বলছেন, তথ্য যা দিচ্ছেন সব মিলছে, হুবহু মিলছে, ঠিকানা থেকে শুরু করে সমস্ত কিছু মিলছে। বাকিটুকু এখন সামনাসামনি কথা বলেন, পরিচয় যদি চিনতে পারেন ভালো, না চিনলে কথা বলে চিনবেন, ঠিক আছে? ওকে। আমাদের বাড়ি নদীর পাড়ে আছে। সব যারা আসতেছে ওদের সাথে মন খুলে কথা বলে দেখেন কি কি দাঁড়ায়, সব প্রশ্ন উত্তর পেয়ে যাবেন। আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওই যে যান। সিনা তো লাগতেছে, পলি তোমার নাম? বলছি না আমার বোন আমার থেকে একটু কালো হবো, আমার মতন। তুমি আমাকে চিনতে পারছো না? আমি কে? চিনতে তো পাচ্ছি, মনে হইতেছে নাকটা লম্বাই আছিল আমার মায়ের। আচ্ছা, আমাদের বাড়ি নদীর পাড়ে আছে। আমি যখন আসছিলাম তখন আমাদের বাড়ি ভাঙতেছিল, আসাম ভাঙতেছিল। রাস্তার পাশে একটা বট গাছ আছিল, আমি বলি যে অনুমান করি যে আমি জেলা দেখছি কারখানা আছে, তারপরে বানাইতো, ফার্নিচার বানাইতো রাস্তার পাশে। আমি আমার স্বামীর এলা সব গল্প বলি যে এরকম এরকম। আবার আমার বোন যেটা পলি, ওটা একটু আমার থেকে মোটা গোটা সুন্দর, কিন্তু আপু এতিমখানায় যে পড়ছো, এতিমখানায় পড়ছে না? ওই যে ওটাও আমি বলছি আমার স্বামীরে
কিন্তু কোনোটা কিছু নাম বলতে পারি না, নাম আমার কোনো ঠিকানা বলতে। আমি বলছি যে আমরা দিনেরা এখানে থাকছে ওরা। উনি চিনছেন? জি, কিন্তু আমারে না এদিন আমার মা নিয়ে গেছিল, ওই সারারা না নেয়নি, কয় শিশু বাচ্চা আপনি নিয়ে যান। চাচি কেমনে হারাইছিল মেয়েটা, কি করছিলেন একটু বলেন তো আমাদেরকে, কি হয়েছিল? মার চেহারার সাথে মিল আছে আপনার? ওনারা কিছুই করে নাই। না না, ওই যে বলি ওনারা কি জানতে? না আব্বা, আমি জানতে পারিনি। আপনার মেয়েটা কেমনে কেমনে হারাইছে, কি হয়েছিল? কেমনে কোথা থেকে তা বলতে পারবো না। যে ছেলে নিয়ে গেছে ওই ছেলেটা আমাদের গ্রামের, ওকে জিজ্ঞাসা করেছি, আব্বা তো বলেনি। পরে শুনলাম যে না ওই নিয়ে গেছে। আচ্ছা, পরে অস্বীকার করলো আব্বা। স্বীকার করছে? অস্বীকার করেছি। অস্বীকার করছে? আচ্ছা, হ্যাঁ অস্বীকার করছে। ওই আমার আইসক্রিম খাওয়ার কথা বলে নিয়ে আসে। আব্বা ওনা তো এখনো বেঁচে আছে আমাদের বাড়ির পাশে, আমাদেরকে যত হয়রান করেছে। এখন ভিডিও দেখে ভাইয়া বলছে স্বীকার করছে, এখন ভিডিও দেখে স্বীকার করছে না, এখন স্বীকার করছে। কিন্তু ওই একজন সময় লোক করে। জিজ্ঞাসা করছে যে ভিডিও দেখলাম, এখন কি ব্যাপার তোমার এই ঘটনা, তোমার তো বিশ্বাস করতে পারতেছে না, কারণ খুব ভদ্র লোক। হ্যাঁ হ্যাঁ, ওই ভদ্রের মধ্যে যে এই পরিবেশ, এটা কেউ বুঝতে পারে না। একটু ঘটনাটা বলি আপনাদেরকে তাহলে। এই পর্যায়ে ঘটনা কি হয়েছিল? ছোটবেলায় বাড়ির পাশে খেলা করছিলাম, তখন পাশের গ্রামের মুক্তার নামের এক লোক এসে আমাকে চুরি করে ঢাকায় নিয়ে এসে ওনার পরিচিত এক বাসায় কাজে দেয়। তার মানে চুরি করে নিয়ে এসে কাজে দিছিল। আমি বললাম না যে আমার মা বাবা ভাই বোন কেউ আমি ঠিকমতো কাজ করতে না পারে ওনারা আমাকে অনেক মারধর করতেন। এই মুক্তার সাথে আপনাদের সম্পর্ক ছিল কোনো? কি হয় না বাবা, আপনি কেউ না বাবা। ওটা পাড়াপড়শি ভাই লাগে মনে করেন। এখনো বেঁচে আছে? হ্যাঁ, আচ্ছা, এখনো বেঁচে আছে। দোকান বিরাট মার্কেট আজকে করেছে। কিছুদিন ধরে ওকে দেখি না, বাজারে মনে করেন যে আসা যাওয়া করি। আরে 30টা বছর শেষ করে দিছে। কিন্তু ঢাকায় চাকরি করতে আপু, ঢাকা চাকরি করছে। পরে এতখানি যখন কষ্ট দিল তো আপনার দাদাটা একটু কিছু করেন আব্বা। চাকরি বাদ হয়ে গেছে। আমি তো আসলে কিছু করতে পারবো না, আমার তো কাজ শুধুমাত্র খুঁজে দেয়া, এর বাইরে আমি কিছু করতে পারি না। এখন আপনারা চাইলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারেন। আমরা গ্রামে গিয়া চেয়ারম্যান মাদবরে বলেন কেন সে করছিল, কি করছিল জিজ্ঞেস করেন। শুধু তুমি বাসাটা দেখে দিবা, কিছু চেয়ারম্যান লাগবে মাদবরের না। সাথে পরামর্শ কইরা তারপর আপনারা বলে আইনানুগ গেল, ব্যবস্থা হ্যাঁ, গ্রহণ করেন। গেল। তারপর পুলিশের কাছে যান, গিয়ে বলেন যে এরকম এরকম করছে, সে তো স্বীকার করছে। আপনাদের কাছে তাহলে কোনো কিছু করা যায় না। আমরা তো শুধুমাত্র মিলাই দেই, আপনারা ধরেন না পরিবার মা, খুঁজে দেই, ও আমরা বাকি যা কোনো ভুল কিছু নেই। করছে ওরা আমি বিচার চাই না স্যার। কেন? না ওরা বিচার করে কি করবো, ও তো বুঝতেই পারছে যে না, ভুল করছে। আমরা ছাড়বো না বলে ওর তোর বিচার বড় চাই আব্বা না। ছাড়বে না রে মা, আমি তোর ডলি আপা ছাড়বে না রে মা। আমি আগেই বলছি ও স্বীকার করলেই হবো। আমি আমার পরিবারের না, সামনে স্বীকার করতে হইব। আমাদের সামনে তো এখন পর্যন্ত এই ভিডিও দেখার পরে একদিনও বাড়িতে যাই নাই, গ্রামে যে বাড়ি এখন পর্যন্ত যাই নাই বাড়িতে। কিন্তু বড় আপা বলছে যে আমি আসলে এবারে যে আপন ঠিকানা চ্যানেলটা দেখছি, এটার সাথে আমি যোগাযোগ করব, দেখি আমার বোনকে খুঁজে পাওয়া যায় কিনা। আর ওই মুক্তার উদ্দিনের সাথে একটা বোঝাপড়া এবার করবো আমি। আমার ভাই খুব সহজ সরল ভাইয়া, বুঝছেন? এই যে একটা বোন যে 30 বছর 35 বছর ধরে যায়, খুব সহজ সরল আমার ভাইটা। একদিন জিজ্ঞাসা করে নাই, কারণ অত কিছু বুঝে না আমার ভাইটা, অত কিছু বুঝে না, খুব মানে একেবারে খুব সহজ। একটা জিনিস বুঝতে পারছি যে এইটা যদি এরকম কোন এটা এইরকম কেস আমরা আরো পেয়েছি আপন ঠিকানাতে, তার মানে গ্রামের এই সহজ সরল ছেলে মেয়েদেরকে নিয়ে এসে ঢাকা শহরে দেয়, দিয়ে ওইসব বাসাদের থেকে মনে হয় বিক্রিও করে আব্বা, সে কারণে চাকরি করতে। এবং এইটা না কিন্তু ভাইয়া, ও যখন নিয়ে গেছে ও তো আগে স্বীকার করছে না, কিন্তু ওই আমার যখন শুনছে আমার বড় বোন ঢাকায় ছিল, তা আমার বড় বোন যখন দেশে গেল, যে যখন শুনলো আমার আম্মার কাছে যে আমাদের ছোট বোনটা হারিয়ে গেছে, যদি বাসাত কাজে নিবি, আমি তো ওর বড় আমি, কিভাবে বাসাত কামে? আমাকে যদি আমার আম্মা বাসাত কামে না দেয়, তো আমার ছোট বোনকে দিব, কারণ ও তো ছোট, আমার চাইতে ছোট। তখন বয়স আমার হবো যে মহিলা পাইছে না, 6 থেকে 7 বছর বলছে মহিলা, যে মহিলা পাইছে বলছে ওর বাচ্চার সাথে আমার বয়স মিলে যায়। আমি তো বলতে পারি না বয়স কত, ওই অনুমানে এখন বলতেছি এরকম এরকম। আমার একটা ভাইস্তা ও এখন বলতাছে ও বলে কাগজপত্র আছে তার। তোর যদি কাগজপত্রই থাকে, তো এর মানে একটা শিশু বাচ্চাকে কি তোর কাছে দিচ্ছে যে কোনো কাগজপত্র আছে? তারপরে একজন লোক বলছে যে কিসের কাগজপত্র, একটা শিশু বাচ্চা, তুমি তো ফাঁসা গেছো, কারণ ওই নাবালক বাচ্চাটাকে তুমি নিয়ে যা বাসার দিছো, যে ভিডিওটা যেটা দেখলাম মেয়েটার কাছে যা সাক্ষাৎকার শুনলাম, সে তো মিথ্যা কথা বলবে না, এটা তো মিথ্যা কথা না, কারণ ও তো
যতটুকু আর জ্ঞানে হয়েছে যে ঠিকানাটা যে বলছে এটাই সবার কাছে আসছে আল্লাহই যাই বলছে। বলতে পারছে এইটুকু না বললে জীবনে আর পাইতাম না কোনোদিন পাইতেন না। আমি সবসময় এলা বাসি জীবনে পাইতাম না। মা না আমারে ঢাকায় খুঁজতেছে 3 বার পাইছি হ্যাঁ, মা স্বপ্নে। গেছে মা তো অসুস্থ হয়ে গেছিল স্বপ্নে 3 বার মা পাইছি একেবারে তখন আমি মরার মতো। মানে হাসপাতাল থেকে বিদায় করে দিল যে রোগী চিকিৎসা চলবে না সে গাড়ি এরপরে তো তুলবে চিন্তা না, করে। গাড়ি তো নিল না, কইছে গাড়ি ছাড়ার পর রুগী মারা যাবে, আমরা কি জরিমানা দিব না নিব না। কত টাকা দিয়ে দিল বাপ আল্লাহ জানছে, যে সিটে মারাস করে লিয়া গাড়িতে উঠিয়ে দিল এক মহিলাকে লিয়া। আল্লাহ বাঁচাইলে আল্লাহ বাঁচালে মেয়ের সঙ্গে দেখা করে রে। সেটাই না, মেয়ের সাথে ঢাকায় থাকতেন আপু, ওই যে একটা ওই বাসা ওই থেকে যখন ধানমন্ডির বাড়াইলাম, কথা বলছে ওই ধানমন্ডি একটা গেছে মা চলকেটের প্যাকেট নিয়ে আমারে ডাকতাছে। আমি তো কইলাম এই মুক্তার আইসক্রিম খায় আজ আমার কপালে দুঃখ, খালি মায়ের লেগে কান্দিছি। যখন মা কান্দি না মুক্তা তখন আমার দেখা দেওয়াই বাদ দিল, দেখা দেয় না। আসে বাসায় আসে পলায় যায়, আমি যে কান্দি মার কাছে যাবো মার কাছে যাবো। পরে একদিনকে মারলো, আমি ভয় পাই ওই যে নিচের তলে যে নামলাম আর ওই বাসা খুঁজে পেলাম না, হারাই গেলাম গা। আবার ওই লোক যে চকলেট হাদিল, ভয় পায় আমি চকলেট আর খাইলাম না, কইলাম আইসক্রিম খাই আমার জীবন শেষ। পরিচিত মানুষ আর এই অপরিচিত মানুষের হাতে চকলেট খাইবেন, জীবনে কি আছে। পরে আমি পলাইয়া আর এক জায়গায় যাই, খুলনার এক মহিলা উনি বেড়াবার গেছিল ঢাকায়। পরে কান্দিতাছি, পরে কয়ে তোর তো কেউ দুনিয়া নাই, আমার 2টা ছেলে, যা আমার সাথে খুলনায় যাবি। বললাম হ যাবো, যদি না যায় আবার ইনোভেন কোনটা হয়। পরে আমি গেছি গা, খুলনায় গেছি গা। পরে যে খুলনায় এত বছর মানুষ হলাম। আপনি সৌভাগ্যবান যে আপনি বয়সে এসে মায়েরও পাইলেন, অনেকে তো পায় না। আমার স্বামীরে খুব করছি, আফসোস করছি। আমার স্বামী কবিরাজি করে, আমি বলি কি অনেক সময় আঁকতে বলতাম কবিরাজি করে আমার সাথে মিলন করে দেয়, তাহলে মিলন 2 মাস করে আগে দিতে পারে দিয়ে না কবিরাজি করে। 2 মাস আগে দিয়ে শুনছে আমনুরা একটা মেয়ের খোঁজ পাওয়া গেছে। ওই আমনুরা গেল ওইখানে 2 মাস আবার আগে আমনুরা গেলাম দৌড় গেল মেরে। আমনুরা মামার বাড়ি বেড়াই কোন গেছে, জায়গা ফোন বাকি করছে রাখি যে না আমি আব্বা। আনোয়ারের খোঁজ এই পাইছি, বাংলা আমি রাষ্ট্র যাইতেছি কোন জায়গা বাকি আমনুরা। রাখে? বড় বোন আছে না হাসনারা বুবু, জানি বুবু, হ্যাঁ। 2জনই মারা গেছিল। আমি ওদের ধারণা করছি যে, কিন্তু ওদের নাম না আমার মনে নাই, না ওর নাম ওদের কেমন কথা কেমন বলছে থাকে যে তো। আমরা তো ওদেরকে ভুলার কথা না, নাম মনে নাই। আমাদের চাইতে তো ওই হাসনার আপাকে মনে রাখার কথা আনোয়ারের, কিন্তু হাসনার আপার কথা মনে নাই। আবার ফাতেমার কথা মনে আছে, ফাতেমা তো যে জানি বুবুর বড় মেয়ে মারা গেছে, ওরা কেউ নাই, নাই মারা গেছে। আমি তো চলে গেছিলাম। দুলাভাই মারা গেছে, বড় জানি বুবুর শুধু স্বামী আছে, সেই দুলাভাই আছে। আবার নদীর পাড়ে যে পারে ওই যে বড়াপুর বাসায় আসতাম, ওই জানি বুবু হেও মারা গেছে, হ্যাঁ নদীর পাড়ে যে চাচা কই বোন মারা গেছে, বোনের মেয়েটাও মারা গেছে। আমি আমার স্বামীর ওই যে ফাতেমার কথা বলছো, ফাতেমা মারা গেছে। ওই 2 মেয়ের কথা কইছি। ক্যান্সার হয়েছিল মা, ক্যান্সার হয়ে তোমার ওই বোন মারা গেছে। হাসনার আপা স্ট্রোক করে মারা গেছে। তাহলে আনোয়ারা মানতেছেন এটা আপনার পরিবার? জি। কোনো সন্দেহ আছে যে আমি আমার বোনের চেহারা দেখে আমি লেগেছি। আলহামদুলিল্লাহ। আমি সবসময় আমার এই বোনের কথা বলি যে এতিমখানায় লেখাপড়া করছে, সবসময় মনে হচ্ছে আল্লাহ এত মনাতে দিত, 2টা বোন মানুষ হইতাম। কিন্তু আরো যে বোন আছে না ওরা উঁচা লম্বা সুন্দর, আবার ডলিয়া পা আরো সুন্দর উঁচা লম্বা। আপনার কিন্তু এই বোনটা আমার মতো না। ও বলছে যে আমার বড় ভাই আর বাবা রাজমিস্ত্রির কাজ করতো। হ্যাঁ আব্বা রাজমিস্ত্রির কাজ, আমার ছেলে ঢাকায় থাকে। আচ্ছা, এই আজিজুল যেটা সেটা ঢাকায় থাকে আব্বা, হুম। আর যেটা ডলি মেয়ে ওটাও ঢাকা থাকে, ঢাকা থেকে বিদেশে কত আসে। আল্লাহর কাছে কইছে আল্লাহ আমার আপনার বোনটা গ্রামের নাম বারোঘরিয়া কাজীপাড়া। কাজীপাড়া, হ্যাঁ বারোঘরিয়া কাজীপাড়া মিলছে। শিবগঞ্জ কার বাড়ি? নানু বাড়ি? নানার বাড়ি। সব মিলছে, আলহামদুলিল্লাহ। আমি আল্লাহর কাছে কোটি কোটি সুখে কোনোদিনও আশা করিনি যে আমার পরিবার পাবো। আলহামদুলিল্লাহ। কইতাম যে দিদি মরে যায় আল্লাহ তুমি জান্নাতবাসী করে সবাই বলছি যে আমি না পারে বললাম আমার কেউ নাই। ওই যে ভাইস্তা বললো না, না পারে বলছে ভাইস্তা তুমি আমার বাবা হয়, তোমার বাবা ডাকবো। পরে একদিনকে চাচি খালি এলো কয়েকে, পরে চাচি বাড়ি যাই না, পরে করলাম বাবা আমার তো দুনিয়া কেউ নাই। তখন ওর বোনেরা আর ও বলে চাচি আপনি নিশ্চিত পাবেন, আপনার জন্য আমরা চেষ্টা করবো। বুনাগোর নাম জানেন? বললাম বুনাগোর নাম জানি, ভাইয়ের নাম জানি, নাম জানার লাগে মায়ের তো নাম পাইলাম। জানি, কিন্তু বাবার নাম জানি না।
আপনার জন্য কাজ করছে আমাদের একজন টিম মেম্বার তানভীর। ভিডিওটা আছে ভিডিও শুরুতে, হ্যাঁ, ওর জন্য বেশি বেশি দোয়া করবেন। তানভীর ভাইয়ের সাথে আজকেও কথা বললাম যে অফিসে ডাক দিছে ভাইয়া, ও খুব ই করছে। আর ওই যে জাব্বার ছেলেটা যে একবার বৃষ্টির মধ্যে ভিজে সকালবেলা, মানে রাত্রে বেলা শুধু খোঁজ নিচ্ছে কোন জায়গাতে মেয়েটার খোঁজ পাওয়া যাবে। 12 ঘরিয়া যখন বলছে তা তো 12 ঘরিয়ার মধ্যে হইব। কাজীপাড়া বলছে, আমাদের বাড়ি তো ভাঙ্গা ভাঙ্গা চলে গেছে। এখন ওই যে কাজীপাড়া ওই বাগানের ভিতরে আর কি বাড়ি করছে। ওটা আমি বলি আমার স্বামীর যে নদীতে না আমগো বাড়ি ভাঙ্গা গেছে। ওই সময় থেকে ভাঙতে ভাঙতে মানে ভাইও চলে আসছে। ভাইও দেখা করে দিই। আচ্ছা আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, এটা আপনার পরিবার। আসেন আবার ডলিয়া পা আরো সুন্দর উঠছিলাম। ডালিয়া পা নাকি ঢাকাতেই থাকে। এই যে আজিজুল তোমার ভাই, বড় ভাই, তোমার ভাই, তোমার বড় আপা, ওনার ছেলে, এটা নাতি তোমার ডলি আপা, এক ছেলে। আঙ্গুরে ছেলে আসে না, একটু আইসা আবার ঘুরে গেল যে রাইতে যেতেছে, বাসাতে আসছিল। আমাদের গাড়ি নষ্ট হয়ে গেছে, এখন বাড়াইছি। আজকে সকালে বাইর হইছ? আমরা তো পরশু দিন রাত্রে খবর পাইছি, কইলো বললাম যে রাত্রে বড় পাবো 4 দিন আগে চলে আমরা ঢাকা যাই, কি করবো 4 দিন আগে? ওরে তার পাবো না, ওরে পাবো তো সময় যেদিন দিচ্ছে ওই দিনই পাবো। আর তার আগে ঢাকা এসে কি করবো? তারপরে যে বাড়িতে আসলাম। আপনার শাশুড়ি বেঁচে আছে? এই যে আপনার শাশুড়ি। আমার ছেলে, বড় ছেলে 6-এ পড়ে। দুইটাই ছেলে আপনার না? জি। ওনার 3 মেয়ে আর 3টা মেয়ে আছে। 3 মেয়ে বিয়ে দিয়ে ফেলাইছি, 2 ছেলে। সবসময় বলি তোকে পৃথিবীতে কেউ নাই, তোরা কোনো কিছু পাইলি না থাকলে, আত্মীয় না থাকলে কি আছে পৃথিবীতে? আমার সন্তানরা তো ডাকতে পারে যে নানির বাড়ির লেগে পাগল, আসে খালাদের সাথে কথা বলে, ওদের কি আছে? আলহামদুলিল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ। না আর তো কিছু বলার নেই। আপনি বসেন বসেন বসেন, নাতির পাশে বসেন, পাশে বসেন। সবাইকে মিষ্টি মুখ করাই দাও, অনেক দূর থেকে কষ্ট করে আসছে। হ্যাঁ, আমি আর বেশি বড় না করি, ওনারা তো সারাদিন ধরে আসছে। আপনারা তো ঢাকায় থাকেন বোধ হয়, হ্যাঁ না? ঠিক আছে। তো মুরব্বি খুশি? হ্যাঁ, খুশি আছি। জি, এটাই সবচেয়ে বড় কথা। অসহায় বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন কাছ থেকে ছিন্ন হয়ে গেছিল। আমার বোনের ভিতরে একটা কষ্ট লাগতেছে যে ছেলেটা পলাইছে নাকি নিয়ে এই কাজটা করছে। ওই ছেলে আছে, ওই ছেলে এখনো বেঁচে আছে। পলাইছে, আমাদের গ্রামে নিয়ে যাব। আচ্ছা, দেখা করেন। তবে আপনার স্ত্রী যদি তাকে ক্ষমা করে দিচ্ছে, এটা নিয়ে আর বড় কিছু করার দরকার নাই, ক্ষমাই করে দিন। সে যদি না হারাইতো হয়তো আপনার জীবনে আসতো না। না, এটা ক্ষমা করার মতন না ভাইয়া, এটা ক্ষমার জিনিস না। আমি তো বলতে আপনি ক্ষমাই করে দিন, আপনার ক্ষমাটাই আল্লাহ বেশি কবুল করবে। আল্লাহ হচ্ছেন সবচেয়ে বড় ক্ষমাশীল এবং ক্ষমাকারীকে আল্লাহ পছন্দ করে। ছোট বোন তো ওকে এভাবে ফেলে দিয়ে চলে যেতে পারতো ভাইয়া। আমি তো শুরু থেকে বলতেছি যে ওরে আমি ক্ষমা করে দেব। ও তো অস্বীকার যাওয়ার কিছু না, ও অস্বীকারে কিসের জন্য গেছে? এটাই ভুল করছে। পেপারে দিছে, ছোটবেলায় কইতো যে আমি এরকম স্বীকার করলেই তো হয় যে আমরা ভুল করছি। তাহলে আমার জীবনটা তো এত কষ্ট হতো না। তখন তো মনে করেন যে টিভিতে বেশি প্রচার হয়েছে, টিভিতে বা পত্রিকাতে দিছে, কিন্তু ও তো কিছুই করেন নাই, কোনোদিনও স্বীকার করে। ঠিক আছে, আমি শেষ করি, যেহেতু অনেক রাত হয়ে গেছে, আপনাদেরও যাইতে হবে। এখন আপনাদের 12 ঘরে আলোচনা হইতেছে আমাদের এখানে, কিন্তু এখন আবার কোনো নাই আপনার একটা যে মন্ত্র ভয় থাকে, যে ভয় নাই না, ভয় নাই, একবারে ডাঁটে বেড়াইছে। আচ্ছা, যাই হোক, সবাই আর কি আমরা আমাদের দায়িত্ব পালন করতে পারছি আল্লাহর রহমতে, আলহামদুলিল্লাহ। আপনারা সবাই মিষ্টি মুখ করেন, আমি শেষ করি। জি, ভালো থাকেন, খুশি হয়েছেন? এর চেয়ে বড় খুশির আর কি আছে জীবনে? ঠিক আছে, জি, আসসালামু আলাইকুম। এই যে আপনার প্রচেষ্টা, আপনার প্রচেষ্টায় এত কিছু হইল। আমার ভাইস্তা ছিল, বাবা ডাকছিলেন, বাবা ডাকছিলাম যে আমার বাবা অনেক পরে বলে নিশ্চিত আছি আপনার পরিবার আপনি মিলাই দেবো, চেষ্টা করবো, আপনি দুঃখ করবেন না।
আর এই যে কষ্ট করলো করে করে পরে এই যে জি জি আলহামদুলিল্লাহ আপনার জন্য এই যে আমার পলি বোন সবচেয়ে সুখের দিন আজকে। ভালো থাকেন ভাই, শেষ করি। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাইকে মিষ্টি মুখ করো। সুপ্রিয় দর্শক এবং শ্রোতা, আমি আর বড় করছি না, আলহামদুলিল্লাহ। খুব বিখ্যাত একজন মনীষী বলেছিলেন যে পরিশ্রমের পুরস্কার কি? পরিশ্রমের পুরস্কার হচ্ছে পারফেক্টলি কাজটা শেষ করা এবং পরিশ্রমের পরে যে তৃপ্তিটুকু পাওয়া যায় যে না আমি আমার কাজটুকু শেষ করতে পেরেছি। সো আজকের দিনে এখন রাত প্রায় 11টা ক্রস হয়ে গেছে। ভালো লাগাটা এটাই যে আমি দুটো আপডেট কমপ্লিটলি রেকর্ড করতে পেরেছি। আপনারা যখন এটা কমপ্লিটলি দেখতে পারবেন তখন আমার কাছে মনে হবে যে না ফাইনালি আলহামদুলিল্লাহ, এটাই হচ্ছে পুরস্কার। সবাই অনেক ভালো থাকুন। আমরা অনেক কাজ করি, আল্লাহ আমাদেরকে করার সুযোগ দেন এবং এই জন্য আমাদের ভুলও হয় অনেক, কেউই ভুল ত্রুটির ঊর্ধ্বে না, কিন্তু আমাদের ইন্টেনশনটা খুব ক্লিয়ার, আমরা আসলে এই কাজের মধ্য দিয়ে কী করতে চাই। সুতরাং আমাদের ইন্টেনশনের দিকে যদি ফোকাস থাকে, যাদের ভুলের কারণে ক্ষতি হয় তারা নিশ্চয়ই আমাদেরকে মাফ করতে পারবেন, ক্ষমা করতে পারবেন। তো সবসময় বলি, এই অনুষ্ঠানেও অনেক কিছু মহৎ উদাহরণের সৃষ্টি হয়। আমরা দেখেছি যে বাবা তার সন্তানকে নিয়ে গেছেন, অনেক তার জীবন থেকে নিয়ে গেছেন, সন্তানকে রাস্তায় রেখে চলে গেছেন, সেই বাবাও এই জীবনে ফিরে এসে সন্তানের কাছে বারবার ক্ষমা চেয়েছেন। এত চমৎকার মহৎ কিছু দৃশ্য আমরা আমাদের অনুষ্ঠানে দেখতে পেরেছি। সো আমি মনে করি যে ভদ্রলোকের নাম এসছে, উনিও যেহেতু ওনাকে ক্ষমা করে দেওয়ার জন্য রেডি আছেন, যদি ওই এলাকায় গিয়ে কোনো ধরনের কোনো অনভিপ্রেত অবস্থা তৈরি হয়, সেটার জন্য আমরা নিশ্চয়ই দায় নিব না। তবে ওই লোককে আমি বলতে চাই যে ভাই, আপনি ভুল স্বীকার করে ক্ষমা চেয়ে নিন। ক্ষমা চাওয়াটা অনেক বড় গুণ, ক্ষমা করে দেয়াটা তার চাইতেও অনেক অনেক বড় গুণ। সবাই এটা পারেন না, এবং যারা এটা করেন তাদেরকে আল্লাহ অনেক পছন্দ করেন। শেষ করছি আজকের মতো। আসসালামু আলাইকুম।